চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তিতে আগুনে পুড়ল বহু ঘরবাড়ি। রাজধানীর ডেমরায় ফার্নিচারের দোকানে আগুন। দখল দূষণে মৃতপ্রায় বগুড়ার জীবনরেখা করতোয়া। প্রাণ ফেরাতে পানি উন্নয়ন বোর্ডের কাজে ধীরগতি, মান নিয়েও প্রশ্ন। শরীয়তপুরে স্থানীয়ভাবেই তৈরি হচ্ছে বোমা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস পুলিশের। সামাজিক প্রতিরোধে জোর। এবং পুরুষ ক্রিকেট এগিয়ে চললেও আফগানিস্তানে বন্ধ নারী ক্রিকেট। খেলায় ফেরাতে আইসিসির বিশেষ টাস্ক ফোর্স গঠন। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। চট্টগ্রামের সিআরবির মালিপাড়া বস্তিতে আগুনে পুড়ে গেছে বহু ঘরবাড়ি। তবে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে ভোর 5:30টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসে। তবে সম্পূর্ণভাবে পুড়ে গেছে অন্তত 20টি ঘরবাড়ি। আর এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে গভীর রাতে ডেমরার কোনাপাড়া এলাকার একটি ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি এতে কয়েক লাখ টাকার ফার্নিচার পুড়ে গেছে। সোমবার রাত 2টার দিকে আগুন লাগলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডেমরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। পরে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফার্নিচারের দোকানের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটারের বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এই ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। স্টুডিও প্লাস কেমিক্যাল জাতীয় যে যারা কাপড়ের ছাপাখানা এই ধরনের শুনছি লোকমুখে। তো এটা আর আংশিক কিছু ক্ষতি হয়েছে হয়তো র্যাঙ্কসের, হয়তো ওই হিট ট্রান্সফার করে ওইটাতে কিছুটা ক্ষতি হয়েছে আর কি। আর আল্লাহর রহমতে কোনো আর বাইকে আমাদের পাশে যে 4টি বহুতল ভবন আছে এগুলোতে আমরা রক্ষা করতে পারছি, কোনো রকম সমস্যা হয়নি আর কি। তো লোকমুখে জানতে পারছে আগুনটা সামনে একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার থেকে আগুনটা হয়তো ট্রান্সফরমারটা মানে হয়েছে আর কি, স্পার্কিং করে ওই ইয়াতে ফার্নিচার দোকানে আগুনটা প্রথমে সূত্রপাত হয় আর কি। বগুড়া শহরের জীবনরেখা করতোয়া নদী। প্রাচীন এই নদী দখল দূষণ আর ভরাটে মৃতপ্রায়। অনেক স্থানে সরু নাব্য সংকট সহ সৌন্দর্য বিলীনের পথে। সেই করতোয়াকে প্রাণ দিতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ কাজের মান ও ধীর গতি নিয়ে। রবিউল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন মাজেদুর রহমান। বগুড়াবাসীর জীবন জড়ানো করতোয়া নদী। এই নদীর তীরেই গড়ে উঠেছিল প্রাচীন সভ্যতা পুণ্ডবর্ধন। একসময় যাত্রী ও বাণিজ্য জাহাজে গন্তব্য ছিল এই নদী। ছিল মাঝিদের ভাটিয়ালি গানের সুর। কিন্তু সময়ের ব্যবধানে দখল দূষণ আর ভরাটে প্রাণ হারিয়েছে নদীটি। সেই প্রাণ ফেরাতেই কাজ করছে পাওবো। হাতে নিয়েছে 4,713 কোটি টাকার প্রকল্প। বিভিন্ন ধরনের বর্জ্য ব্যবস্থাপনা নদীর মাঝে ফেলানো হয়, পরে নদীটাকে একটা অপরিবেশ মানে নদীর পরিবেশটাকে পুরোটাকে নষ্ট করে ফেলা হয়। করতোয়াটাকে প্রসারিত করার যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা যদি দ্রুত বাস্তবায়ন হয়, আমরা মনে করছি বগুড়াবাসী সহ করতোয়ার দুপারের যে মানুষ, যে জনপদ, এটা আবারও তাদের সেই প্রাণটা ফিরে পাবে। কাজের যে গতি পাওয়ার কথা ছিল, সৌন্দর্য বৃদ্ধির জন্য যে করতোয়ার যে বিষয়টি ভূমিকা ছিল সেটি লক্ষণীয় নয় আর কি। 28 কিলোমিটার নদী খননের কাজ আগামী জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজ বাকি 30%। তবে বর্ষার শুরুতেই খননের মাটি নদীতেই মিশে যাচ্ছে। এতেও নাব্য সংকটে আশঙ্কা বিশেষজ্ঞদের। আর তীর বাঁধানোর কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগও তুলেছেন স্থানীয়রা। কাজ থেকে আমরা একটু আশাবাদী হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে কাজগুলো যে মানের হচ্ছে সেটা আসলে ওই মানের না হয়ে এটা একটা পার্মানেন্টলি একটা সিস্টেমে আমাদের মনে হয় যে কাজগুলো করা উচিত ছিল। এবং যেভাবে খনন কাজ করা হয়েছে এবং মাটি তুলে ওখানে উপরে উঠে রাখা হচ্ছে এবং পরবর্তীতে বর্ষাকালে আমরা মনে করছি এটা আবার সেই
অবস্থায় আগের অবস্থায় ফিরে আসবে। যে টাকাটা বরাদ্দ হয়েছে তার জন্য যথাযথ ব্যবহার করা হয়, একটা স্বচ্ছতা যেন থাকে। আর করতোয়াকে কেন্দ্র করে ইতোপূর্বে কিন্তু আমরা লক্ষ্য করেছি অনেক ধরনের অনিয়ম হয়েছে, বিশেষ করে দখল থেকে শুরু করে। তো সেই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে এসে একটা স্বচ্ছতা নিয়ে এর শোভাবর্ধন এবং এর যে খরস্রোতার যে নাব্যতার যে চেষ্টা, সেটা যদি করা হয়, সত্যিকার অর্থে বগুড়ার বগুড়াবাসী দীর্ঘদিনের যে দাবি প্রত্যাশা সেটি পূরণ হবে। তবে সব অভিযোগ অস্বীকার করে প্রকল্প কর্মকর্তা বললেন, টাস্কফোর্সের মাধ্যমে কাজের তদারকি করায় কোনো অনিয়মের সুযোগ নেই। এসপি ব্রিজ থেকে ডিস্ট্রিবিউশ পর্যন্ত স্লোপ প্রোটেকশন এবং ওয়াকওয়ে নির্মাণ করা হচ্ছে। সেইখানে আমাদের টাস্কফোর্স রয়েছে, তারা গুণগত মান এবং পরিমাণ পরীক্ষা নিরীক্ষা করে সেখানে দিচ্ছে, তারপরে সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। সুতরাং গুণগত মান এবং পরিমাণ আমরা 100% এনশিওর হয়ে কিন্তু সেগুলো ব্যবহার করা হচ্ছে, সেখানে কোনো রকমের সুযোগ নাই। এই উন্নয়ন নদীর প্রাণ ফিরিয়ে আনার পাশাপাশি কৃষি এবং মৎস্য খাতে ইতিবাচক ভূমিকা রাখবে। করতা নদীকে নতুন জীবন দিতে হলে প্রকল্পের কাজ সময়মতো ও গুণগতভাবে সম্পন্ন করতে হবে, এমনটি দাবি বগুড়াবাসীর। দখল দূষণ এবং মৃতপ্রায় এই করতা নদীকে বাঁচাতে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তার কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে এই প্রকল্পের ধীর গতি এবং অস্বচ্ছতা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। শহরবাসী চান এই করতাকে সৌন্দর্য বর্ধন করে পর্যটন কেন্দ্রিক গড়ে তোলা হোক। বগুড়ার গোকুল থেকে মাজেদুর রহমান, এখন। শরীয়তপুরে জাজিরা যেন বোমা বিস্ফোরণের জনপদ। আধিপত্য নিয়ে সংঘর্ষে হরহামেশাই ব্যবহার হচ্ছে হাত বোমা। এতে ঝরছে প্রাণ, পঙ্গু হচ্ছেন অনেকেই। অভিযোগ রয়েছে নৌপথে আসে এসব বোমা তৈরির সরঞ্জাম, পরবর্তীতে স্থানীয়ভাবে তৈরি হয় বোমা। সম্প্রতি জাজিরায় সংঘর্ষে হাত বোমার ব্যবহার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সহিংসতার এমন ঘটনা থেকে মুক্তি চান স্থানীয়রা। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। আধিপত্য বিস্তার ঘিরে 7 দিনের ব্যবধানে গেল রোববার শরীয়তপুরের জাজিরায় আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। 26 পাড়া এলাকায় ঘটানো হয় শতাধিক হাত বোমার বিস্ফোরণ। এর আগে গত 5 এপ্রিল দেশ জুড়ে আলোচিত হয় জাজিরা বিলাসপুরে আধিপত্য বিস্তার ঘিরে দুই পক্ষের সংঘর্ষে মুহুর্মুহু হাত বোমা ব্যবহার, যেখানে দেখা মেলে বালতি ভর্তি হাত বোমা। ব্যবহার হয় ঢাল, সরকি, রামদা। যদিও স্থানীয়দের কাছে এসব ঘটনা গত 4 দশকের বিভিন্ন সংঘর্ষের খণ্ডচিত্র। গেল বছরের 2 এপ্রিল এমনই এক সংঘর্ষে হাত বোমার আঘাতে নিহত হয় বিলাসপুরের মুন্সিকান্দি গ্রামের সজীব মুন্সি। বছর পেরিয়ে স্বামীর কবরের পাশে স্ত্রী সোনিয়া আক্তারের আর্তনাদ। তার মতো অনেকেই হারিয়েছেন স্বামী, সন্তান আর প্রিয়জনকে। হাত বোমার আঘাতে শরীরে ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন শত শত মানুষ। হাঁটতে পারিনি, চলাফেরা করতে পারিনি, বেডে ছিলাম 3 মাস পর্যন্ত, পা প্লাস্টার করা ছিল। কত মা সন্তান হারাইব, কত ছেলে মেয়ে বাবা হারাইব। আমার বাচ্চার 4 বছর, হ্যাঁ, বাবা যার না থাকে ওর দুনিয়াতে কি থাকে। সব সময় ভয়ে ভয়ে থাকি, কখন কোন জায়গায় গ্যাঞ্জাম হইব, কখন কোন জায়গায় বোমাবাজি হইব। যদি বমের এইটা জায়গায় দেশে তো এই দেশ ঠান্ডা যাবো। বমের মান না থাকলে দেশে মার কি করবো না। ধরা খাইলে 2-1 দিনের মধ্যে জামিন দিয়ে দেয়, বেশি হইলে 5-6 দিন খাটে জামিন আইসা পরে, মানে ওর ওই ক্ষমতা। আর জলিল মাদরে টাকাও নাই, হ্যাঁ টাকা খরচও করতে পারে না, আর হ্যাঁ ক্ষমতাও নাই। যে কোনো মুহূর্তে মনে করেন যে দেখা যাইতেছে বম পড়তেছে, ভালো মানুষের উপর বোম পড়তেছে, যারা মারামারি করে তাদের উপর বোম পড়ে, মহিলা বলেন, পুরুষ বলেন। এসব হাত বোমা তৈরির রসদ কোথা থেকে আসে, কিভাবেই বা তৈরি করা হয় হাত বোমা, সে সবই জানাচ্ছিলেন বিলাসপুরের মুন্সিকান্দি গ্রামের আলী হোসেন মুন্সি। টলারে করে আনি আইনে এখান তো যায়, এই নদীতে যায়, এখন পথে তো নামাই রাখে। বাচ্চা আইনে মনে করেন যে এরা ওই পাড়ায় বাড়ি বাড়িটা হেসে ওই যে এই 1.5 ইঞ্চি 1 ইঞ্চি ছবি আছে না তারকারা, এই তারকাটার ভিতরে ভরে মামলা নিয়েছে পুলিশ বাদী হয়ে। সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নানা উদ্যোগের কথা জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। গত 5 তারিখে যে ঘটনাটা আপনারা দেখেছেন, সেটা আমরা মামলা নিয়েছি পুলিশ বাদী হয়ে, এবং ইতিমধ্যে আমরা 11 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই অভিযান আমাদের অব্যাহত আছে।
1984 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয় হাতবোমার সহিংসতা। আধিপত্য বিস্তারে এখন এসব সংঘর্ষের নেতৃত্বে রয়েছে জাজিরার বিলাসপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তার প্রতিপক্ষ জলিল মাতবর। বর্তমানে তারা দুজনই কারাগারে। তাদের বিরুদ্ধে রয়েছে দেশের বিভিন্ন থানায় শতাধিক মামলা। 4 দশক ধরে এই অঞ্চলে চলে আসা এই সংঘাত সংঘর্ষ এখন বোমার রাজনীতিতে পরিণত হয়েছে। বিলাসপুরের বাতাসে এখন বারুদের গন্ধ ছড়িয়ে পড়েছে। বিলাসপুরের এই সর্বশেষ ঘটনার মধ্য দিয়ে বোমা আতঙ্ক থেকে মুক্ত হতে চায় এই অঞ্চলের মানুষ। কাজী মনিরুজ্জামান, এখন জাজিরা, শরীয়তপুর। রাতের আকাশে ড্রোন লেজার শোতে ফুটিয়ে তোলা হলো জুলাই অভ্যুত্থানের প্রতিচ্ছবি। মুগ্ধতা ছড়ালো নববর্ষের সমাপনী আয়োজন। এর আগে মানিক মিয়া এভিনিউতে বৈশাখী কনসার্টে মেতে ওঠে রাজধানীবাসী। আরও জানাচ্ছেন আছার লিমন। জাতীয় সংসদের সন্ধ্যার আকাশে জ্বলজ্বল করছে আবু সাইদ। সেই আবু সাইদ স্বৈরাচারের বুলেটের সামনে বিস্তীর্ণ যার বাহু, বুক জুড়ে মুক্তির ঝড়। যে ঝড় ওলট পালট করে দিয়েছিল তরুণ যুবক দেশের ছাত্র জনতাকে। জনতার সেই উত্তাল সংগ্রামে পানি লাগবে পানি, পানি হাতে চিৎকার করা সেই ছেলেটি আবার ভেসে উঠল মুগ্ধ হয়ে বাংলাদেশের পুনর্জন্মের। এসব দৃশ্যপট যখন দেখছিল জুলাইয়ের যোদ্ধা জনতারা, তখন পবিত্র সংসদের ঠিক মাথার উপর দেখা গেল জুলাইয়ের জনতার আন্দোলনকে স্যালুট করা সেই রিকশাওয়ালা সুজনকে। পেছনে মুক্তির গান, দ্রোহের সুর, 2600 ড্রোনের আলোর খেলায় মানুষ ভেসে গেল 1971-এ গণমানুষের সংগ্রামের দিনগুলোতে। আঁকা হলো 71-এর ধারাবাহিকতায় 24। এই আন্দোলনে নারীর অভূতপূর্ব নেতৃত্ব ও ভূমিকা। দেখানো হলো বাংলাদেশ অভ্যুদয়ের ক্ষণ থেকেই আল আকসার সংগ্রামকে হৃদয় দিয়ে ধারণ করে। নববর্ষের দিনে চীনা দূতাবাসের উপহার ড্রোন শোর এই আয়োজনে দেখানো হলো চীন বাংলাদেশের ঐতিহ্যবাহী সম্পর্কের মোটিভ। জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে সন্ধ্যার আকাশে আবির্ভূত আবু সাইদ মুগ্ধের হাত ধরে সংগ্রাম মুখর জুলাই পূর্বপুরুষের 71-এ পরিভ্রমণ করতে করতে আবেগ আপ্লুত মানুষেরা হয়ে পড়েছিল বাকরুদ্ধ। নতুন বছরে তাদের কণ্ঠ থেকে ঝরে পড়ছিল বাংলাদেশে আর কখনো স্বৈরাচার প্রতিষ্ঠা হবে না। খুবই এক্সাইটেড ছিলাম, আবেগ আপ্লুত হয়েছি, কারণ বাংলাদেশের হিস্ট্রিতে এই প্রথম এত সুন্দর একটা মুহূর্তের উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছিল। আবু সাইদ, মুগ্ধ, ওনাদের যে আন্দোলনের যে প্রতিকৃতিটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সবশেষে প্যালেস্টাইনের প্রতি যে সাপোর্টটা দেখানো হয়েছে, এটা আসলেই অনেক ইমোশনাল একটা মোমেন্ট ছিল। আমাদের সংসদ ভবনে যে ড্রোন শুটটা হয়েছে অত্যন্ত ভালো লেগেছে এবং কি আমরা এখানে যত দর্শক ছিলাম আমরা অত্যন্ত অবলুব্ধ হয়েছি। তাদের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা চাই আরো ভালো আমাদের বাংলাদেশের। পুলিশে পাখির মতো গুলি করে মারছে এবং ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন আমাদেরকে মারছে এবং আমাদের সে রক্ত এখন টকবক করছে। আমাদের আবু সাইদ ভাই, মুক্ত ভাই, তারা আমাদের জন্য জীবন দিয়েছে। তাদেরকে দেখে আমরা আবার অনুপ্রাণিত হয়েছি। আবার যদি যুদ্ধে নামতে আমরা যুদ্ধে নামবো। তাদের স্মৃতি এখনো মনের ভিতরে গেঁথে আছে। আমরা চাই অনেক ভিডিও দেখি, মাঝে মাঝে কান্না আসে। এর আগে মানিক মিয়া এভিনিউতে পরিবেশনা করে 12টি ব্যান্ড দল। মঞ্চ মাতায় জুলাই শহীদদের জন্য গেয়ে মানুষের কাছে পৌঁছানো পারসা, ফোক কিংবদন্তি, ইসলাম উদ্দিন পালাকার, মিথুন চক্র এবং আনিসারা। সমবেত মানুষেরা বললেন পরিবর্তিত সময়ের এই পহেলা বৈশাখ তারা উপভোগ করেছেন। এইবারের মতো আমি দেখি নাই, আগে একটা ছিল বটমূল, একটা সীমাবদ্ধতার মধ্যে ছিল। গণঅভ্যুত্থানের পরে এই আনন্দগুলো করতেছি, মনে হচ্ছে উন্মুক্ত, যে যেমনে পুরি সামনে করে আনন্দ করতে পারছি। আমরা অনেক জায়গায় গেছিলাম, ওইখান থেকে এখানেই বেশি অনেক ভালো লাগছে। 5 আগস্টের পরে দেশে যেমন চেঞ্জ হয়েছে, পয়লা বৈশাখটা তেমনই হলো চেঞ্জ হয়েছে। আমি আশাও করি না এত মজা হবে, আমি ফার্স্ট টাইম আসছি। বর্ষবরণের আয়োজনে অতিথি হয়েছিলেন বিদেশি দূতাবাসের কর্তা, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারের উপদেষ্টারা। চীনা রাষ্ট্রদূত বললেন বাঙালির বর্ষবরণের আনন্দে ভূমিকা রাখতে পেরে তার দেশ গর্বিত। This is a love day, also is like a lucky day. Very good, very good, so great. Firstly, Happy New Year to all the Bangladeshi friends. I mean, he's very excited. I just want to say, this song performance demonstrates during the journey for the new Bangladesh, China always with you, to be with you, to support you. আপন ভাবছি সব জাতিগোষ্ঠীকে। এইটা যখন মানুষ দেখে যে সবাইকে আপন ভাবা হচ্ছে, তখন তারা নিজেরাও ইনক্লুডেড এবং আপন বোধ করে।
দুপুর থেকে শুরু হওয়া মানিক মিয়া এভিনিউয়ের এই উচ্ছ্বাস সন্ধ্যা গড়িয়ে গেলেও কমেনি একটু। বাংলা ঐতিহ্য, সুর আর গানের সঙ্গে রক্তাক্ত জুলাইয়ের স্মরণ এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করেছে বলছে এসব মানুষেরা। মানিক মিয়া এভিনিউ থেকে আজহার লিমন, এখন ঢাকা। দিন পেরিয়ে রাতেও ছিল নগরীতে নববর্ষ উদযাপনের নানা আয়োজন। দিনের হট্টগোল এড়িয়ে প্রিয়জনদের নিয়ে রাতের বেলা ঘুরতে বের হন অনেকেই। অতীত ভুলে আগামীর সব বাধা পেরিয়ে আরেকটু ভালো দিন কাটানোর আশা নগরবাসীর। রাব্বি হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন মোবারক হোসেন। আধারের এই ভরা চাঁদের বয়স আজ 16 দিন। তবুও বৈশাখের প্রথম রাতে পাতার ফাঁকে উকি দিয়ে জাহির করা আমি এখনো তরুণ। বৈশাখের প্রথম রাত যেন প্রথম প্রেমের মতোই স্নিগ্ধ। প্রেয়সীর লাল পাড়ের সাদা শাড়িতে ঘটা করে বৈশাখের আগমন বিঁধেছে প্রেমিকের বুকে। বছর জুড়ে জমিয়ে রাখা সময়ের হিসেবে বার চুকিয়ে নিয়ে ভালোবাসার হালখাতা করা। নতুন বছরে প্রিয়জনকে আরেকটু ভালো রাখার প্রতিশ্রুতি দুজনের। সামনের বছরটা আরেকটু ভালোভাবে মা, ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। বর্ষবরণের দিনের উদযাপনও ঠেকেছে রাতের গভীরে। নগরীর দিনের হট্টগোল এড়িয়ে কেউ কেউ বৈশাখের প্রথম রাত উদযাপন করেন প্রিয় কোনো গানের সুরে। ফেলে আসা দিনগুলো ভুলে নতুন আরেকটি সূর্যোদয়ের অপেক্ষা বন্ধুদের সঙ্গে। প্রতিবারের মতো একটাই চিন্তা করব, এই বছরের থেকে পরের বছর আরেকটু ভালো করার চেষ্টা, এটাই। প্রতি বছর একটা নতুন সুযোগ এনে দেয় আমাদের জীবনে, নতুন কিছু করার। আমি নিজের ক্যারিয়ার ভালো করে গড়ার চেষ্টা করতেছি। কেউ কেউ পুরো পরিবার নিয়ে উপভোগ করেন রাতের বৈশাখের ঝিরিঝিরি বাতাস। নতুন বছরে নিজের জীবনে আরেকটু বাঙালিয়ানা করা যায় কিনা সেই ভাবনাও অনেকের মনে। আমাদের সংস্কৃতি এত সুন্দর, এটা আসলে আমরা এর মাধ্যমে উপলব্ধি করতে পারি। হালকা বাতাস, হ্যাঁ, বাতাসের সাথে মানে শরীরের ক্লান্তি ভাবটা এখন আর নাই। আসলে অনেক ভালোই লাগতেছে, কারণ আমাদের বিয়ের মাত্র 6 মাস হয়েছে, আর আজকে ফার্স্ট টাইম আমরা এত রাত পর্যন্ত একসাথে দুজনকে টাইম দিতে পারছি। নতুন বছরের প্রথম দিনটি প্রিয়জনদের সঙ্গে যেভাবে উচ্ছ্বাস আর উদ্দীপনায় কাটিয়েছেন, ঠিক সেভাবেই বছরের সবকটি দিন কাটানোর প্রত্যাশা নগরবাসীর। রাব্বি হোসেন, এখন ঢাকা। রাজশাহীর বাজারে সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম, আর নওগাঁর বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। এ নিয়ে আরও জানাতে রাজশাহী ও নওগাঁ থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান ও আব্বাস আলী। প্রথমে চলে যেতে চাই রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, জানতে চাই কোন মাছ আজ কত টাকা বিক্রি হচ্ছে? রাজশাহীতে পুকুরে মাছ চাষ হয় প্রায় 5,500 পুকুরে, এবং প্রত্যেকটি জায়গায় আসলে পানি কমেছে পুকুরগুলোনে, এবং একই সাথে নদী জলাশয়গুলোনে পানি কমার কারণে রাজশাহীতে মাছের বাজারগুলোনে মাছের সরবরাহ বেড়েছে। বিশেষ করে রাজশাহী খড়খড়ি বাজারে আজকে আমরা সকাল থেকে দেখেছি মাছের সরবরাহ বাড়তি ছিল, এবং যার কারণে কিন্তু মাছের দাম অন্যান্য দিনের তুলনায় একটু কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আড়তদাররা বলছেন যে প্রত্যেক দিনের তুলনায় আজকের মাছের বাজার সরবরাহ ভালো ছিল, এবং এই কারণে প্রত্যেক কেজি রুই মাছ বিক্রি হয়েছে 200 টাকা থেকে 230 টাকা পর্যন্ত। কাতলা বিক্রি হয়েছে 300 থেকে 360 টাকা কেজি দরে, এবং অন্যান্য যে মাছগুলো ছিল সেগুলো দাম কম ছিল। বিশেষ করে বিলের যে সমস্ত মাছগুলো এখানে পাওয়া গেছে সেগুলো নিয়ে দাম আমরা কম লক্ষ্য করেছি। পুঁটি মাছ 100 টাকা থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ফলি মাছ বিক্রি হয়েছে 300 টাকা থেকে 360 টাকা কেজি দরে, এবং বিশেষ করে যে মাছের চাহিদা সবচেয়ে বেশি থাকে পাঙাশ, সেটি 140 টাকা থেকে শুরু করে 170 টাকা পর্যন্ত কিন্তু আসলে আজকের বাজারে উঠেছে। তো এইভাবে রাজশাহীর যে অন্যান্য মাছের বাজারগুলো রয়েছে সেখানেও আসলে সরবরাহ বাড়তি থাকার কারণে আসলে দামটি খানিকটা কম। ব্যবসায়ীরা যেটি বলছেন, অন্যান্য সময়ের থেকে 30 থেকে 40 টাকা পর্যন্ত কেজিতে আসলে মাছের দাম কমেছে। এর কারণ হিসেবে আসলে সরবরাহর কথাই তারা বলছেন, এবং তারা যেটি বলছেন যে এই উত্তর কিন্তু এই দামটি আসলে এইভাবে খানিকটা কম হতে পারে, কেননা সামনের দিনগুলো আসলে পুকুরে যে সমস্ত মাছগুলো চাষ করা হয় সেগুলো
ধরে ফেলা হবে এবং এই কারণে আসলে মাছের দাম খানিকটা কমতে পারে। এবং অন্যদিকে যারা ফেরি করে মাছ বিক্রি করেন বা যারা খুচরো বাজারের ক্রেতা তারা বলছেন এখান থেকে কম মূল্যে মাছ কিনলেও তারা কিন্তু আসলে মাছ বিক্রি করতে তাদেরকে খানিকটা বেগ পেতে হচ্ছে। এই সময় খানিকটা কাটতি কম খুচরো বাজারে, যার কারণে তাদেরকে খুব স্বল্প মূল্যে স্বল্প দামে কিন্তু আসলে মাছ ছেড়ে দিতে হচ্ছে। সুতরাং সব দিক থেকে আসলে রাজশাহীর বাজারে যে মাছের দাম কম সেটির কারণ হচ্ছে সরবরাহ বৃদ্ধি পাওয়া, অন্যদিকে আসলে খুচরো বাজারে খানিকটা কাটতি কম হওয়ায় মাছের দাম এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন সপ্তাহখানেকের মধ্যেই সমস্ত বাজারই আসলে স্বাভাবিক হবে। তো এই ছিল রাজশাহীর খড়খড়ি মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহীর মাছ বাজারের খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান। এবার যেতে চাই নওগাঁয় আব্বাস আলীর কাছে। আব্বাস, যেহেতু নওগাঁয় বাজারে সরবরাহ কম রয়েছে পেঁয়াজ ও রসুনের, সেক্ষেত্রে দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা? গত এক সপ্তাহের ব্যবধানে নওগাঁয় রসুন এবং পেঁয়াজের দাম বলা যায় যে দ্বিগুণ বেড়েছে। নওগাঁ পৌর পাইকারি বাজারে দামের কথা যদি বলি যে গত এক সপ্তাহের ব্যবধানে 50 টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে এখন 100 টাকা কেজি এবং পেঁয়াজ 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি পর্যন্ত। এবং এই দাম বেড়ে যাওয়ার কারণে ক্রেতা যারা রয়েছেন তারা কিনতে এসে অনেকটা হতভম্ব হয়ে পড়েছেন। তারা পর্যাপ্ত পরিমাণ কেনার কথা থাকলেও তা কিনতে পারছে না এবং বলা যায় দাম শুনে অনেকটা চোখ কপালে ওঠার মতো অবস্থা আমরা এখানে লক্ষ্য করেছি। আর এই নওগাঁতে পেঁয়াজ এবং রসুন এই মশলা জাতীয় পণ্যের উৎপাদনের পরিমাণ কম হওয়ার কারণে পাশের জেলা নাটোর এবং পাবনা থেকে এই পেঁয়াজগুলো সরবরাহ করেন এখানকার পাইকারি ব্যবসায়ী এবং তারা এই বাজার থেকে জেলার বিভিন্ন উপজেলায় তারা সরবরাহ করে থাকেন। যেহেতু তারা বলছেন যে এই বৃহৎ যে মোকাম নাটোর এবং পাবনা সেখানে যদি দাম কমে বা বাড়ে তাহলে এই নওগাঁর বাজারে একটা প্রভাব পড়ে, যার কারণে এখানে বলা যায় যে এক সপ্তাহের ব্যবধানে চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম এখানে বেড়েছে। এবং তারা আরো বলছেন যে যেহেতু সামনে কোরবানি ঈদ আর এই কোরবানিকে কেন্দ্র করে অনেকে এখন এই মশলা জাতীয় পণ্য কিনে রাখছেন, চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম বেড়েছে এবং আগামীতে দাম বেড়ে যাওয়ার আরো সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। আরেকটি বিষয়টা হচ্ছে যে যেহেতু রসুনের পরিমাণটাও নওগাঁ জেলাতে কম পরিমাণ উৎপাদন হয়ে থাকে, যা দিনাজপুর এবং রংপুর জেলা থেকে এই রসুনগুলো সরবরাহ করতে হয় এখানকার ব্যবসায়ীরা। যেহেতু এখন হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে, যার কারণে প্রশাসনের পক্ষ থেকে যদি অভিযান পরিচালনা করা হয় তাহলে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আর আলুর মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত দাম কম রয়েছে এবং প্রকারভেদে 14 থেকে 20 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে রসুন পেঁয়াজ এবং আলুর দরদাম নিয়ে সবশেষ। রাজশাহী ও নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজার দরের খবর। ফরিদপুরের পদ্মার চরাঞ্চলে প্রতি বছর বাড়ছে ভুট্টার আবাদ, যাতে পতিত জমিতে ফসলের চাষ করে অর্থনৈতিকভাবে পরিবর্তন এসেছে এই অঞ্চলের চাষিদের জীবনে। এছাড়া উৎপাদন খরচ কম ও বাজারে চাহিদা ভালো থাকায় ভুট্টা বেচে লাভবান হচ্ছেন কৃষক। আর জানাচ্ছেন মফিজুর রহমান শিপন। গত কয়েক বছরে ফরিদপুরের চরাঞ্চলের চাষিরা প্রথাগত চাষ ছেড়ে ঝুঁকছে লাভজনক ফসলে। জেলার দুর্গম চরাঞ্চল ছেয়ে গেছে সবুজে, যেখানে বিভিন্ন জাতের ভুট্টা আবাদ করছেন কৃষকেরা। চলতি বছরের রবি মৌসুমে জেলা জুড়ে 6,000 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 60,000 টন। চাষিরা বলছেন এবারে আবহাওয়া ভালো থাকায় পদ্মা ও মধুমতি চরাঞ্চলে ফলন ভালো হয়েছে। এছাড়া প্রতি বিঘা জমিতে সর্বোচ্চ 17,000 টাকা ব্যয় করে সেখান থেকে 40 থেকে 45,000 টাকার ভুট্টা বিক্রির আশা করছেন তারা। ভুট্টার ফসল খুব ভালো হয়েছে, দামও ভালো, সবাই খুশি হয়েছে। হ্যাঁ, এই দেশে কিনে কিনে অন্য দেশে নিয়ে নিয়ে বেচতেছি, বিক্রি দিতেছি। ফলন হয়েছে 1.5 বিঘা হয়েছিল 40 মন, বেশ ছিল 50 টাকা করে, 1050। ভুট্টা ইনশাল্লাহ ভালোই হয়েছে, ভুট্টা সব জায়গায় যায়। কৃষি বিভাগ বলছে প্রতি বছরই লক্ষ্যমাত্রার তুলনায় বেশি জমিতে ভুট্টার আবাদ হচ্ছে। এছাড়া কৃষকদের এই চাষে আগ্রহী করতে বিনামূল্যে বীজ বিতরণ সহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান কর্মকর্তারা। পদ্মা অববাহিকায় বেশ কিছু চর আছে, এই চরের যে আমাদের পতিত জমিগুলি আছে দিন দিন এটি ভুট্টা চাষের আওতায় চলে আসছে এবং আমরা আশা করছি আগামীতে ভুট্টা যেহেতু একটি লাভজনক ফসল, পাশাপাশি এটি একটি গবাদি পশুর ফডার ক্রপ হিসেবেও ব্যবহার করা হয়,
সেদিক থেকে কৃষকরা যেহেতু এখানে একটা ভালো একটা মুনাফা পায় এবং আমরা আশা করছি যে আগামীতে ভুট্টার আবাদ আরও এখান থেকে সম্প্রসারিত হবে। গেল বছর এই জেলায় 11,527 টন ভুট্টা উৎপাদন হয়, যার বাজার মূল্য ছিল 34,58,00,000 টাকা। এখন ফরিদপুর। বিনামূল্যে 33 লাখ মানুষকে স্বাস্থ্য সেবা দিতে নদী বেষ্টিত দুর্গম অঞ্চলে ভেসে বেড়াচ্ছে ভাসমান হাসপাতাল কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ। এক এক অঞ্চলের মানুষ সেবা পাবেন 2.5 থেকে 3 মাস পর্যন্ত। সেবায় সন্তুষ্ট হলেও দুর্গম অঞ্চলে স্থায়ী সেবা কেন্দ্র খোলার অনুরোধ জানিয়েছেন সেবা গ্রহীতারা। রাজীব শেখের ছবিতে চাঁদপুর থেকে ফিরে এসে আরো জানাচ্ছেন মুজাহিদ শুভ। চাঁদপুর থেকে 5 কিলোমিটার দূরের হাইমচর 2.5 মাস ধরে নোঙর করে আছে ভাসমান হাসপাতাল কিং আবদুল্লাহ বিন আব্দুল আজিজ। প্রত্যন্ত নদীবেষ্টিত ও উপকূলীয় অঞ্চলের মানুষের সেবায় নিয়োজিত আবদুল্লাহ বিন আজিজ চ্যারিটি ফাউন্ডেশনের 5ম তথা সর্ববৃহৎ জাহাজ এটি। ডাক্তার, নার্স, প্যাথোলজিস্ট, ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট সহ 18 জনের মেডিকেল টিম দুর্গম অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে কতটা সফল তা শোনা যাক সেবা গ্রহীতাদের মুখেই। চাঁদপুর গেলে আমাদের টিকিট পাই না, ভর্তির সিরিয়াল পাই না, মানে ডাক্তার ঠিকমতো পাই না। ওদের আলগি বাজার আর ওদিকে হলো একদম গোসারা শরীয়তপুর, এছাড়া এর মাঝে কোনো হাসপাতাল নেই। মানে বাসমান এটা পাওয়াতে আমাদের অনেক সুযোগ সুবিধা হচ্ছে। ক্রিমটা আক্রান্ত স্থানে দিনে 2 বার ব্যবহার করবেন। রোগলে ভুগছি, যাইতারি না কি টাকা পয়সা নাই, বুগিয়া টুগিয়ে রয়েছি। এই হাসপাতাল আইসে হইতে 3 বার ওষুধ নিলাম। যাদের পরীক্ষা নিরীক্ষা দরকার হয় তাদের পরীক্ষা নিরীক্ষা করে এবং ওষুধও দিচ্ছে। নাগালের মধ্যে হাসপাতাল না থাকায় যারা দীর্ঘদিন রোগ চেপে বসেছিলেন তারা দফায় দফায় এসেছেন সেবা নিতে। কেউ কেউ সপরিবারে বা এক দফায় 3 ধরনের রোগের চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। নিয়েছেন বিনামূল্যের ওষুধ, ফ্রিতে পরীক্ষা করেও ফলাফল পাচ্ছেন এক বেলাতেই। আমি আরও 2 বার আগে আসি, আবার আজকে আসলাম। আগে আইছিলাম ব্যথার জন্য, আর আজকে আইছি চোখের জন্য। আমার ধরেন আমার এই ভাওয়ার ব্যথা লেগে আমি বসতারি না, উঠতারি না, বুঝিনি। আইছি, ওষুধ দিছে, আল্লাহর রহমত ভালো হয়েছে। আমি যেই কারণে নিছি আমারটা আল্লাহর রহমত ভালো হয়েছে। আমার স্বামী এবং আমার ছেলে মেয়ে সবাই ভালো হয়েছে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, মুখ, দাঁত, নাক, কান, গলা, বার্ন, প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারির মতো জটিল সমস্যার সমাধান মিলছে এই ভাসমান হাসপাতালে। অস্পষ্ট দৃষ্টি নিয়ে যারা বেঁচে ছিলেন তারা বিনামূল্যে করাতে পারছেন চোখের ছানি অপারেশন। এইটা ভবিষ্যতে বাংলাদেশ সরকার তথা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে 5 বছর শেষে এটা অ্যাকচুয়ালি হস্তান্তরিত হবার কথা এবং সেই কার্যপরিধি এবং বিষয়গুলো আমরা অ্যাকচুয়ালি পর্যবেক্ষণে এখানে এসেছি। দিস ইজ আ জার্নি, আমরা সব একসাথে করব উইথ কমিটমেন্ট টু ব্রিং যারা অনেক দূরে, দোজ হু আর ফার অ্যাওয়ে, so that you become the center of our responsibility. দেশের দুর্গম অঞ্চলের মানুষ দূরের হাসপাতালে গেলেও অনেকেই একদিনে চিকিৎসা শেষ করে ফিরে আসতে পারেন না, সাধ্যমতো খরচ করার পরেও। এছাড়া এসব অঞ্চলে চিকিৎসক সহ গুরুত্বপূর্ণ পদ ফাঁকা থাকায় ঢাকা বা পার্শ্ববর্তী বিভাগীয় শহরে যেতে বাধ্য হন রোগীরা। সবাইকে করতালি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই। অসহায় এসব মানুষের খোঁজ নিতে দুর্গম চরে এসেছেন স্বাস্থ্যসেবা সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও জাহাজ পরিচালনাকারী ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা। সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের তত্ত্বাবধানে 5টি ভাসমান জাহাজ ইতিমধ্যেই 3 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে, কিন্তু আগামী 5 বছরে তাদের লক্ষ্য 33 লক্ষ রোগীর কাছে পৌঁছানো। কিন্তু এই সোনার হরিণ একেবারেই ছাড়তে চান না এই দুর্গম চরের মানুষেরা। তারা চান কিং আব্দুল আজিজ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে স্থায়ী কোনো ব্যবস্থা করা, যাতে তারা নিয়মিতভাবে এই দুর্গম অঞ্চলে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেন। মুজাহিদ শুভ, হাইমচর, চাঁদপুর। সিলেটের সময়ের সাথে জৌলস হারিয়েছে শীতল পাটি।
পাটি বুননে আগের মতো আমেজ নেই পাটির শিল্পীদের বাড়িতে। লাভ কম হয়, অনেকেই ছাড়ছেন এই পেশা। কাঁচামাল সংকট, দক্ষ শ্রমিক না পাওয়ায় ভাটা পড়েছে এই শিল্পে। ঐতিহ্যবাহী এই পেশা টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা চান ব্যবসায়ীরা। সিলেট থেকে সন্দীপন শুভর প্রতিবেদন। সিলেটের বালাগঞ্জে বাঘা নদীর পাড়ে ছবির মতো সাজানো গ্রাম কাশীপুর। ছোটবেলা থেকেই শীতলপাটি বুননের কারিগর হিসেবে সুনাম রয়েছে এই গ্রামেরই রায়না বেগমের। নিপুণ দক্ষতায় এই নারী পাটিতে ফুটিয়ে তোলেন ফুল, পাখি, তাজমহল সহ বিভিন্ন ধরনের নকশা। রায়না জানান, ঝুপঝাড় থেকে তুলে আনা মুর্তাকে কয়েক ধাপে প্রক্রিয়াজাত করে তৈরি করতে হয় এসব শীতলপাটি। এক একটি পাটি তৈরি করতে সময় লাগে 1 থেকে 1.5 মাস পর্যন্ত। তবে উৎপাদন খরচের বিপরীতে তেমন লাভ থাকে না বলে জানান তিনি। আজকে 15 দিন হয়ে যার ইসান ধরে আনান ফারা কষ্ট নানি, কষ্ট প্রচুর কষ্ট। এই কষ্ট আনমান গিয়া দাম হয় না। রায়না বেগমের মতো শীতলপাটি নিয়ে আক্ষেপের শেষ নেই সিলেটের অন্যান্য কারিগরদের। হাড় ভাঙা শ্রমে তৈরি শীতলপাটির সুদিন না থাকলেও এখনও অনেকেই ধরে রেখেছেন এই পেশা। তবে আর্থিক সংকটে বেশিরভাগই বদলে ফেলেছেন পেশা। আগে 1200 শ্রমিক আসলো যেতগুলা মহাল ছিল, কিন্তু মহালে ফুসাইতো না। আর এখন আসে মাত্র 50 থেকে 60 জন। আমরা আরো বাচ্চা কাচ্চা আছে, আমরা ফুসে না। এখানে আমরা যাই টাকা পয়সা যাই থাকতো, তো আমরা আইনতি করলাম। দুর্দশার গল্প শোনালেন শীতলপাটির জন্য সবচেয়ে বিখ্যাত মৌলভীবাজারের রাজনগর উপজেলার তুলাপুর গ্রামের কারিগররা। 2017 সালে বিশ্বব্যাপী তাক লাগিয়ে ইউনেস্কো পুরস্কার পান এই গ্রামেরই পাটিশিল্পী গীতেশচন্দ্র দাস। সেই বাড়িতেও এখন নেই শীতলপাটি বুননের ব্যস্ততা। সংশ্লিষ্টরা জানান, কাঁচামাল সংকট, দক্ষ শ্রমিক না পাওয়ায় ভাটা পড়েছে এই শিল্পে। দেখো, আমি আইনের কাজটা শিখতাম না, আমি আজকে 6টা সার্টিফিকেট পাই না। আমি বর্তমানে যতদিন জীবিত আছি ততদিন থাকবো। কোনো মতে 4টা বাদ দিন, কোনো মতে 1-2 বেলা ভাত খাওয়ার সুযোগ আছে, কিন্তু ছেলেমেয়েদের লেখাপড়া করার কোনো সুযোগ নেই। ব্যবসায়ীরা বলছেন, কালের বিবর্তনে এখন ক্রেতা বিক্রেতার সমাগম নেই বললেই চলে। পেশা টিকিয়ে রাখতে সহযোগিতা চান তারা। এখন শীতলপাটিগুলা খুব কম চলে, আগর লাগান চলেন না। যে শ্রমিকটা তার শ্রমের মূল্যটা ঠিক মতো পাচ্ছে না, তাই সে এটাকে তৈরি করার উৎসাহটা সে দিন দিন হারিয়ে ফেলতেছে। তবে পাটিশিল্পীরা চাইলে আগামীতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে জেলা প্রশাসন, বলছেন সিলেটের জেলা প্রশাসক। তা আমরা তাদের সাথে একসাথে কাজ করে যাচ্ছি, হয়তো আরও বেশি কাজ করার সুযোগ আছে আমাদের। আমরা সেই ক্ষেত্রগুলো দেখবো এবং সেই অনুযায়ী তাদের সাথে আমরা ইনভলভ হওয়ার চেষ্টা করব। একই সাথে বাণিজ্যিকভাবে এই জিনিসগুলো লাভবান হবে কিনা, সেই জিনিসগুলো আসলে যারা ব্যবসায়িক কাজে জড়িত তারা হয়তো বলতে পারবে। তবে তাদের যদি এরকম কোনো উদ্যোগ থাকে, প্রচেষ্টা থাকে, আমরা তাদের সাথে থাকবো। সিলেট বিভাগে এখনও এই শিল্পের সাথে জড়িত 200-র উপরে পাটিশিল্পী। সরকারি পৃষ্ঠপোষকতা, সঠিক প্রশিক্ষণ এবং ন্যায্য মূল্য পেলে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এই জগৎ বিখ্যাত শীতলপাটিও পেত অর্থনৈতিকভাবে সাফল্য। এমনটাই প্রত্যাশা পাটিকর সহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সন্দীপন শুভ, এখন সিলেট। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গেল 2 দশকেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী খবরের শিরোনামে রয়েছে ইরানের পরমাণু প্রকল্প। মার্কিন অনেক প্রেসিডেন্টই নানা সময় ইরানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। সে সঙ্গে বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধ, আতঙ্ক তো রয়েছেই। তবে একসময় দেশটির পরমাণু প্রকল্পে সহযোগিতা করা যুক্তরাষ্ট্র এখন কেন তেহরানের পরমাণু কার্যক্রম বন্ধে উঠে পড়ে লেগেছে? পরাশক্তির দেশ ইরানের পরমাণু প্রকল্প নিয়ে কেনই বা এত ভীতি পশ্চিমাদের? ব্যাখ্যা জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ইরানের শেষ শাহ ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলাভি। তার আমলে 1950 সালে প্রথম শুরু হয় ইরানের পরমাণু কার্যক্রম। সে সময়টা যুক্তরাষ্ট্র চাইতো মিত্র দেশগুলোর পরমাণু সক্ষমতা থাকুক। তেহরান বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য রিঅ্যাক্টর তৈরিতে সহযোগিতা করেছিল যুক্তরাষ্ট্র। শাহ পাহলাভি চেষ্টা করেছিলেন রিঅ্যাক্টর গ্রিডগুলো দিয়ে শহরগুলোতে বিদ্যুৎ পৌঁছে দিতে।
1970 সালে ফ্রান্স আর পশ্চিম জার্মানির সঙ্গে চুক্তি হয় আরও রিঅ্যাক্টর তৈরির। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র সম্মতি জানায় ইউরেনিয়াম প্রক্রিয়াজাত আর সমৃদ্ধকরণে। সে সময় তেহরানকে মিত্র হিসেবেই বিবেচনা করত পশ্চিমারা। কিন্তু পুরো পরিস্থিতি বদলে গেল 1979 সালের ইসলামী বিপ্লবের পর। শাহকে হটিয়ে ক্ষমতা দখলে নিয়ে দেশে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেন রুহুল্লাহ খোমেনি। এরপর ইরানের সব পরমাণু প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। পশ্চিমারা পিছু হটায় কাঁচামাল সংকটে অনেক প্রকল্প স্থগিত হয়ে যায়। 1980 থেকে 1990 সালে আবারও পরমাণু প্রকল্পের কার্যক্রম শুরু করে তেহরান। ইসলামিক প্রজাতন্ত্র চুক্তি স্বাক্ষর করে রাশিয়া আর পাকিস্তানের সঙ্গে। শুরু হয় নাতাঞ্জ আর আরাক কেন্দ্রের কার্যক্রম। কিন্তু দানা বাঁধতে থাকে সন্দেহ, কারণ অনেক কিছুই চলছিল গোপনে। অবগত ছিল না আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। 2002 সালে প্রকাশ্যে আনা হয় নাতাঞ্জ আর আরাক পরমাণু প্রকল্প, যা তাক লাগিয়ে দেয় পশ্চিমাদের। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায় পরমাণু অস্ত্র বানানোর প্রস্তুতি নিচ্ছে তেহরান। সে সময় জাতিসংঘে প্রস্তাব পাশ হয় ইরানে ইউরেনিয়াম প্রক্রিয়াজাত আর সমৃদ্ধকরণ স্থগিতে। নিষেধাজ্ঞা দেওয়া হয় প্রতিরক্ষা, জ্বালানি আর ব্যাংকিং খাতে। এরপর 2015 সালে বিশ্বের শীর্ষ 6 শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া আর চীনের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন স্বাক্ষর করে ইরান। চুক্তি অনুযায়ী ইরানের সর্বোচ্চ 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, মজুত করতে পারবে 300 কেজি পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম। ফলে হাজার হাজার সেন্ট্রিফিউজ ধ্বংস করে দেওয়া হয়। বিনিময়ে ইরান পায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি। আন্তর্জাতিক বাজারে অবাধে কেনাবেচা শুরু হয় ইরানের জ্বালানি তেলের। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে 2018 সালে এই চুক্তি থেকে বেরিয়ে যান। তার দাবি ছিল চুক্তির পরও ইরান ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে আর সশস্ত্র গোষ্ঠীগুলোকে সাহায্য করছে। 2021 সালে জো বাইডেন ক্ষমতায় আসার পর জানুয়ারিতে জানা যায় ফোর্দো পরমাণু কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 20% উন্নীত করেছে তেহরান। এপ্রিলের দিকে জানা যায় ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে তেহরান। শুধু তাই নয়, 90% পর্যন্ত পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রস্তুত তারা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরান যদি চায় কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। ইরানের ভূগর্ভস্থ ড্রোন আর মিসাইলের শহর সেই প্রমাণই দেয়। প্রতিরক্ষা খাতে কতটা এগিয়ে তেহরান। যদিও তেহরান বারবারই বলে আসছে শান্তিপূর্ণভাবে পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা, কিন্তু ইসলামী প্রজাতন্ত্রের এই দেশের পরমাণু প্রকল্প নিয়ে বরাবরই উদ্বেগ পশ্চিমা বিশ্বের। ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর ইরানকে পরমাণু ইস্যুতে চুক্তিতে আসতে চাপ দিয়ে আসছেন। ইরানের ক্রমাগত ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সম্ভাব্য হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যের সামরিক সক্ষমতাও বাড়িয়েছে ওয়াশিংটন। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা কতটা ফলপ্রসূ হবে সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা না গেলেও মধ্যপ্রাচ্যের শান্তি সংঘাত অনেকটাই নির্ভর করছে এই চুক্তির উপর, এমনটাই মত বিশ্লেষকদের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এবার খেলার খবর। নারী বিশ্বকাপ বাছাইয়ে আজ স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। টানা 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে নিগার সুলতানার দল। স্কটিশদের হারাতে পারলে মূল পর্বের আরও কাছে যাবে লাল সবুজ প্রতিনিধিরা। এবারের বাছাইয়ে এখন পর্যন্ত বাংলাদেশ 2 ম্যাচ খেললেও স্কটল্যান্ড খেলেছে 3 ম্যাচ। এর মধ্যে 2টিতে জিতলেও 1টিতে হেরেছে দলটি। 6 দলের বাছাই পর্ব থেকে 2টি দল খেলবে মূল পর্বে। আফগান নারী দলকে ক্রিকেটে ফেরাতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে আইসিসি। মস্ত বড় এই উৎসবে আইসিসির সাথে অংশগ্রহণ করেছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। নারী ক্রিকেটের যাত্রা অব্যাহত রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। বিশ্ব ক্রিকেটে চলমান নারী পুরুষের সাম্যের গান, অথচ আফগানিস্তানে পরিস্থিতি ভিন্ন। পুরুষ ক্রিকেট দুর্বার গতিতে এগিয়ে চললেও আফগানিস্তানে লম্বা সময় ধরে বন্ধ নারী ক্রিকেট। আফগান নারী দলকে ক্রিকেটে ফেরাতে দফায় দফায় পুরুষ সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। তবে অনড় তালেবান সরকার তাতে বিন্দুমাত্র বিচলিত হয়নি। শেষমেশ বিশেষ পন্থা অবলম্বন করেছে আইসিসি। বিশেষ সেই পন্থায় আফগান নারী ক্রিকেটারদেরকে উচ্চতর প্রশিক্ষণ থেকে শুরু করে উপযুক্ত পরামর্শ, নিয়মিতভাবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের পাশাপাশি সার্বিক সহায়তা করবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এই উদ্যোগে আইসিসির অংশীদার হয়েছে ক্রিকেট বিশ্বের 3 মোড়ল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থাটি মনে করে এই পদক্ষেপ আফগান নারী ক্রিকেটারদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করবে।
2021 সালে আফগানিস্তানে তালিবানি শাসন জারি হওয়ার পর পুরুষ ক্রিকেট চালু থাকলেও আফগান নারী ক্রিকেটের যাত্রা কার্যত বন্ধ হয়ে যায়। নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে আত্মীয় স্বজন সহ নারী ক্রিকেটাররা পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। তবে লম্বা সময় আলোর মুখ দেখেনি তাদের ক্রিকেট। অবশেষে আইসিসির বিশেষ টাস্ক ফোর্স গঠনের ঘোষণায় আবারও ক্রিকেটে ফেরার অপেক্ষায় আফগান নারীরা। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করছি এখন বাজার, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে আগুনে পুড়ল বহু ঘর বাড়ি। রাজধানীর জেমরায় ফার্নিচারের দোকানে আগুন। দখল দূষণে মৃত প্রায় বগুড়ার জীবন রেখা করতোয়া। প্রাণ ফেরাতে পানি উন্নয়ন বোর্ডের কাজে ধীরগতি, মান নিয়েও প্রশ্ন। শরীয়তপুরে স্থানীয়ভাবেই তৈরি হচ্ছে বোমা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস পুলিশের। সামাজিক প্রতিরোধে জোর। এবং পুরুষ ক্রিকেট এগিয়ে চললেও আফগানিস্তানে বন্ধ নারী ক্রিকেট। খেলায় ফেরাতে আইসিসির বিশেষ টাস্ক ফোর্স গঠন। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।